আসসালামু আলাইকুম। শাবাশ ফাঁকিবাজের আজকের পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমরা কথা বলবো থিসিস নিয়ে, বেসিক কিছু কনসেপ্ট নিয়ে। স্পেশালি আমরা যারা আন্ডার গ্র্যাজুয়েট করছি বাংলাদেশে, তাদের অনেকেরই আসলে থিসিস নিয়ে ক্লিয়ার একটা কনসেপশন নাই। সুতরাং আমরা আজকে থিসিস 101 ভিডিওটা করব এবং তার সাথে আপনাদের খুবই বেসিক কনফিউশন কয়েকটা কোয়েশ্চেন আমার কাছে যেগুলো আসে প্রতিনিয়ত, সেগুলো আমরা এই ভিডিওতে অ্যাড্রেস করব। তো প্রথম যে টপিকটা সেটা হচ্ছে যে হোয়াট ইজ আ থিসিস। এখন থিসিস হচ্ছে ওই প্যারাময় জিনিসটা বা প্যারাময় সাবজেক্টটা 4 ক্রেডিট বা 6 ক্রেডিট, যেটার জন্য আসলে ফোর্থ ইয়ারে আমাদের জীবনটা তেজপাতা হয়ে যায়। আরে হ্যাঁ, ওটা আসলে অ্যাকুরেট ডেসক্রিপশন, বাট অ্যাকচুয়ালি থিসিসটা কি, বোরিং ডেসক্রিপশনটা কি? বোরিং ডেসক্রিপশন মানে আমরা গুগলের কাছে যদি সার্চ দেই, থিসিস ইজ এ লং এসে অর ডেজার্টেশন ইনভলভিং পার্সোনাল রিসার্চ written by a candidate for a university degree. এখন ইম্পর্টেন্ট কথাটা এখানে হচ্ছে রিসার্চ। এখন তাহলে রিসার্চটা কি? আর একটা বোরিং ডেফিনেশনে যাই। রিসার্চ ইজ আ সিস্টেমিক ইনভেস্টিগেশন ইনটু আ স্টাডি অফ মেটেরিয়ালস অ্যান্ড সোর্সেস ইন অর্ডার টু এস্টাবলিশ ফ্যাক্টস অ্যান্ড রিচ নিউ কনক্লুশনস। এখন যেটা বললাম, অবশ্যই খুব বোরিং দুইটা ডেফিনেশন গেল। ডেফিনেশন দেওয়ার জন্য ভিডিওটা দেয় নাই। যেই কিওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে thesis is a systemic investigation to reach to new conclusion. আশা করি যদি বেশি কনক্লুশন হয়, একটার বেশি, দ্যাট উইল বি গ্রেট। একটা কনক্লুশনই আসলে অনেক বড় জিনিস। এখন আমরা যদি তাহলে এই দুটো কিওয়ার্ডের একটু ডেসক্রিপশন চাই যে আসলে এগুলোর মানে কি, প্রথম যদি আমরা যাই তাহলে হোয়াট ইজ আ নিউ কনক্লুশন। এখন ওয়ার্ল্ডে অনেক কিছু নিয়ে রিসার্চ হয়, সুতরাং আমি জাস্ট আমার রিসার্চটা নিয়ে বলি যে আমি যেটা নিয়ে মাস্টার্স শেষ করেছি ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট আর্লিংটনে। আমার প্রফেসর দেখেছিলেন যে টেক্সাস ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন টেক্স ডটের অনেক কনস্ট্রাকশন ভেহিকেল পড়ে থাকে, সবসময় কাজে লাগে না। এবং অলদো টেক্সাস হয়তো আপনার কাছে খুব কাউবয় ফিলিং হতে পারে, বাট নর্দার্ন টেক্সাসে আসলে ঠান্ডা থাকে অনেক এবং তার সাথে স্নোও পড়ে। এবং যেহেতু এটা ঠিক শীত প্রধান কোনো স্টেট না, ওদের ওই শীতকালীন সময় যখন স্নো পড়ে তখন অ্যাকচুয়ালি ওদের একটু সমস্যা হয় যে ওরা যখন বরফ জমে যায় তখন রাস্তা থেকে সরাতে পারে না সময় মতো, যানবাহন আটকিয়ে যায়, সুতরাং জিনিসটার প্রবলেম হয়। আমার প্রফেসর যেটা আইডিয়া করলো যে আচ্ছা, টেক্স ডটের কনস্ট্রাকশন ইকুইপমেন্ট পড়ে থাকে নর্দার্ন টেক্সাসে, টেক্স ডট পুরোটাই কভার করে। সো নর্দার্ন টেক্সাসে তাহলে যেই সমস্যাটা আছে, রাস্তা আটকে যায় শীতের সময়, তাহলে আমরা কি কোনোভাবে এই কনস্ট্রাকশন ভেহিকেলগুলোকে ইউজ করতে পারি না যে ওই সময়টাতে স্পেশালি কোনোভাবে রেট্রোফিট করে বা কোনোভাবে ইমপ্রুভ করে জিনিসটাকে একটা নতুন কনক্লুশন আনলাম যে যখন আমাদের প্রয়োজন হবে তখন আমরা এই ডিভাইসগুলো দিয়েই আমরা আমাদের রাস্তা ক্লিয়ার করে যানবাহনের চলাচল সঠিক রাখতে পারবো। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য নিউ কনক্লুশন যে ওকে, এই প্যারামিটারগুলো ফলো করলে আমাদের যে কোনো ভেহিকেল আমরা সঠিকভাবে স্নো প্লাউ অথবা উইন্টার অপারেশনস ভেহিকেল হিসেবে ইউজ করতে পারবো। কারণ আমার প্রফেসর যেহেতু উনি ডেফিনেটলি হিজ এ প্রফেসর, সো হি পাস থ্রু লট অফ থিংস যে হি ক্যান গেস যে এই জিনিসগুলো আমরা অ্যাড্রেস করলে মেবি ইট উইল রিচ টু এ নিউ কনক্লুশন। এখন আমরা যারা ব্যাচেলার স্টুডেন্ট, আমরা এত মহাপণ্ডিত হয়ে উঠি নাই যে আগের থেকে একটা গেস করবো যে আচ্ছা এটা নিউ কনক্লুশন হতে পারে। সো আমাদের যেটা আসলে ফোকাস করা দরকার সেটা হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টিগেশন। এটার যদি একটা এক্সাম্পল দেই, আমরা মশার কামড় সবাই খাইছি অবশ্যই। তো মশার কামড়ের ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক থিওরি আছে যেগুলোকে হাইপোথেসিস বলে। একটা হচ্ছে যে আচ্ছা, যেদিকে কার্বন ডাইঅক্সাইড, মশা আসলে কিভাবে আমাদের কাছে আসে কামড়াতে, যেখানে কার্বন ডাইঅক্সাইড বেশি সেন্স করে মশা সেখানে আসে, কারণ আমরা যখন এক্সহেল করি কার্বন ডাইঅক্সাইড আসে, তখন মশারা ওটা সেন্স করে যেখানে কার্বন ডাইঅক্সাইড বেশি ওখানে আসে ওরা রক্ত খেতে। কিন্তু খুব মজার একটা থিওরি আছে যে তোর রক্ত বেশি মিষ্টি তাই জন্য তোরে কামড়ায়, আমারও তো কামড়ায় না, আমার রক্ত বোধহয় মিষ্টি কম, অথবা বি পজিটিভ হচ্ছে গিয়ে বেশি কামড়ায়। আপনারা দেখলেই বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত। অনেক থিওরি আছে, কোনো সমস্যা নাই, থিওরি দিয়েই আমাদের আসলে রিসার্চের যাত্রা শুরু হয়। এখন ধরলাম আপনার কথা ঠিক, যার রক্ত মিষ্টি বেশি তাকে মশা বেশি কামড়ায়। এখন আপনি প্রমাণ করেন দেখি। প্রমাণ দাও। প্রমাণের যে সিস্টেমেটিক ইনভেস্টিগেশন সেটা শুরু হবে কোথা থেকে? আমরা কি সার্ভে করব, আমরা কি ল্যাব টেস্ট করব, নাকি আমরা এক্সিস্টিং পেপারগুলো রিভিউ করব?
এখন এরকম জাস্ট কয়েকটা এক্সাম্পল দিলাম, অনেক রকম সিস্টেম্যাটিক ইনভেস্টিগেশন আছে উইচ লিডস টু রিসার্চ পেপার এবং রিসার্চ রাইটিং। এটার জন্য আমাদের কি করতে হবে, থিসিসের প্রথম যেটা আসলে টপিকের ব্যাপারটা, যেটা বললাম, ধরলাম যে মশা কেন রক্ত খায় বা মশা মিষ্টি রক্ত খায় কিনা। ফাইন, সো লেটস গো টু গুগল স্কলার। আমরা মসকিউটো, তার সাথে আরও কয়েকটা কিওয়ার্ড, বাংলাদেশ, ব্লাড লিখে আমরা সার্চ দিলাম। আমরা অনেকগুলা সিমিলার টপিক পাবো, আগে অন্যান্য যারা রিসার্চ করেছেন তাদের রিসার্চ পেপারগুলো আমরা দেখতে পারবো। এবং আমাদের তারপর ওই টপিকটা নিয়ে, যেটা বললাম আপনাদের আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য বলছি, আপনারা একা একা থিসিস করে ফেলতে পারবেন না। অবভিয়াসলি ওই টপিকটা নিয়ে আমরা আমাদের থিসিস সুপারভাইজারের কাছে যাব, যিনি আমাদেরকে গাইড করতে পারবেন। ঝাড়ি খাইতে পারি, মিষ্টি রক্ত নিয়ে কাজ করতে আমি জীবনে শুনি নাই। ফাইন, ওই ঝাড়িটার পরে আপনাকে হয়তো কিছু গাইডেন্স দিবে, ওটার উপর আপনি আপনার পরের হাইপোথিসিসটা বেস করে টপিক খুঁজতে পারবেন। সুতরাং ওই টপিকটা সিলেক্ট করবার পর, যেটা হয়তো আমাদের থিসিস সুপারভাইজার ফাইনালি এগ্রি করলেন, তারপরে আমরা যেহেতু প্রথমেই গুগল স্কলার থেকে আমরা এই টপিকটা দেখে সিমিলার রিসার্চটা দেখেছি, আমরা কিন্তু অলরেডি জানি কোনভাবে সিস্টেমিক ইনভেস্টিগেশন করে আগালে আমাদের একটা অ্যাটলিস্ট ভালো বা ক্রেডিবল একটা থিসিস আমরা দিতে পারবো। কিন্তু অবশ্যই আমরা কপি পেস্ট করব না, এবং ওই কপি পেস্টের সাথে যে অ্যাডিশনাল যে নিউ কনক্লুশন যে রিসার্চগুলো হয় বা নিউ কনক্লুসিভ আমরা একটা ডিসিশনে যদি আসতে চাই, তাহলে অবশ্যই আমাদের থিসিস সুপারভাইজারের সাথে কনসাল্ট করতে হবে। এখন আমরা যদি তাহলে একটু ব্রেক সর্ট অফ সামারি করি জিনিসের, প্রথমে থিসিস অ্যাপ্রোচ যেটা, স্টার্ট উইথ এনি ক্রেজি আইডিয়া, যেটা বললাম মশা মিষ্টি রক্ত খাইতে পছন্দ করে। ফাইন, লেটস গো টু গুগল স্কলার। আপনারা জেনে হয়তো অবাক হবেন, টিকটক নিয়েও ভালো সাইটেশন সহ পাবলিকেশন আছে, টিকটকের ফেশিয়াল রেকগনিশন নিয়ে। তারপরে অ্যাডোব ফটোশপ, আমরা যেটা এমনি অহরহ ইউজ করি, সেটা নিয়ে ভালো ভালো রিসার্চ পেপার আছে। সো এনিথিং দ্যাট ইউ ওয়ান্ট ক্যান বি টার্ন ইনটু আ রিসার্চ, বাট সেটা অবশ্যই একটা সিস্টেমেটিক ইনভেস্টিগেশন হতে হবে। সো ফাইন্ড দ্য টপিক, অ্যাপ্রুভ বাই ইয়োর সুপারভাইজার, সিস্টেমেটিক ইনভেস্টিগেশনে থ্রুতে আশা করি ফাইনালি আমরা একটা সুন্দর নতুন কনক্লুশনে আসতে পারবো, যেটা সাবস্টেন্সিয়াল নাও হতে পারে। বাট আপনারা ব্যাচেলার স্টুডেন্ট, ইউ ডোন্ট নিড টু গো টু আ ভেরি সাবস্টেন্সিয়াল আউটকাম রাইট নাও। আপাতত কিছু হলেই দ্যাট ইজ গুড এনাফ। প্রসেসটা যাতে ঠিক থাকে, কারণ প্রফেসররা যখন আপনাদের ভবিষ্যতে ফান্ডিং বা স্কলারশিপ বা অন্য যে কোনো ক্ষেত্রে যদি আপনারা যেতে অ্যাপ্লাই করতে চান, দ্যাট ইজ দ্য সেম প্রসেস দ্যাট দে ফলো ফর দেয়ার রিসার্চেস। এখন তাহলে আমাদের ভাই থিসিসটা দিয়ে আমাদের গ্র্যাজুয়েট স্টাডি অ্যাব্রোডের কাহিনীটা কি, ইজ ইট রিয়েলি হেল্পফুল? এটা একটা খুব বড় একটা মিসকনসেপশন যে থিসিসটা কোনো মতে কাটায় দিই, পরে জিআরই, আইএলটিএস অথবা টোফেল দিয়ে ফাটায় দিয়ে বিদেশে চলে যাব। দিস ইজ রং, সিরিয়াসলি দিস ইজ ভেরি রং। শুধু থিসিস বা রিসার্চের জোরে আপনি ফান্ডিং পেতে পারেন, আপনি জিআরই, আইএলটিএস ভুলে যেতে পারেন। আপনার রিসার্চ যদি ভালো হয়, ইউ উইল গেট ফান্ডিং অ্যান্ড স্কলারশিপ অ্যাব্রোড, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আইএলটিএস অ্যান্ড জিআরই অনেক ক্ষেত্রে অ্যাডমিশন রিকোয়ারমেন্ট থাকে, ফান্ডিং বা স্কলারশিপ রিকোয়ারমেন্ট থাকে না। অনেকে আমরা ভুল বুঝি যে অ্যাজ ইফ অ্যাডমিশনের ওই জিআরই, আইএলটিএসটাই টোটাল প্রসেস। নো, ফান্ডিং যদি বলে প্রফেসর, ইউ উইল গেট ফান্ডিং। মাঝখানে অ্যাডমিশন প্রসেসে আপনি ইউ ক্যান অলমোস্ট গেট থ্রু ইট উইদাউট এনি প্রবলেম। জাস্ট জিআরইতে আপনি হয়তো 300 পেলেন না, আইএলটিএসে আপনি হয়তো 7 পেলেন, একটা মিনিমাম ক্রাইটেরিয়া থাকে, ইউ স্টিল মাইট গেট ফান্ডেড। বাট তখন আবার রিসার্চটা ভালো হতে হবে, রিসার্চের জোর এতখানি স্ট্রং। অ্যান্ড অবভিয়াসলি যেহেতু রিসার্চটা আমাদের অনেক সময় প্রবলেম থাকে, তাই জন্য জিআরই, আইএলটিএসটা ফোকাস চলে যায়, উইচ ইজ ডেফিনেটলি অ্যাকুরেট। বাট যেটা বললাম, ট্রাম্প কার্ড, যেটা ট্রাম্প বলতে আমাদের কি বলে নোবেল প্রাইজের জন্য যে রিসেন্টলি নমিনেটেড হয়েছে উনি না, ট্রাম্প কার্ড যেটা, দ্যাট উইল অলওয়েজ বি ইয়োর রিসার্চ বা থিসিস। সো এখন যদি কমন কিছু কোয়েশ্চেন্সে যাই, হোয়াট ইফ আই থিসিস অর মেজর ইন আ সাবজেক্ট উইথ লেস ফান্ডস? এটা এইচএসসির পরেও আমরা এরকম অনেক কোয়েশ্চেন পাই যে ভাই এমন যদি সাবজেক্টে পড়ি যেটাতে কম চাকরি আছে, সিমিলার কোয়েশ্চেন যে আমরা এমন কোনো সাবজেক্টে থিসিস করলাম যেটাতে কম ফান্ড আছে। আচ্ছা, এখন জাস্ট কারেন্ট সিনারিও, এখন করোনা ভাইরাসের সময় চলছে, চলমান প্রক্রিয়া। এখন হচ্ছে গিয়ে সেপ্টেম্বর 2020, 2019-এর জানুয়ারিতে কি আসলে কেউ জানতো যে 1 বছর পরে বায়োটেকনোলজি এবং ফার্মাসিউটিক্যালসে একটা বিশাল চাঙ্ক অফ ফান্ডস চলে যাবে? কেউ কি জানতো? না। দের ইজ নো ওয়ে অফ নোয়িং whether a subject will have less funds by the time you complete everything. At least 1-2 বছর লাগে আপনার অ্যাপ্লাই করতে করতে।
সো দ্যাট ইজ ডেফিনেটলি মানে এটা কেউ আসলে প্রেডিক্ট করতে পারবে না। একটা জেনারেল থিম আছে যে হ্যাঁ এখন হয়তো টাইপরাইটার অবসোলিট কিছু মেশিনারির উপরে যদি আপনি হয়তো ফোকাস করছেন যেটা আপনি অন্য অ্যাডভান্সমেন্টের নলেজ জানেন না, দ্যাট উইল বি আ প্রবলেম। অবভিয়াসলি টেক বেসড ইন্ডাস্ট্রি হচ্ছে সব কিছুতেই, বাট অ্যাপার্ট ফ্রম দ্য জেনারেল কনসেপ্ট যেটা আপনারা জানেন, একটা সাবজেক্টে লেস ফান্ডস বা একটা থিসিসে লেস ফান্ডস আসবে এটা আসলে কখনো প্রিডিক্টেবল না। সো এটা একটা কি বলবো একটা খুবই আপনারা কোশ্চেন করেন অনেক, বাট এটার কোনো অ্যান্সার নেই কারণ এটা আসলে কেউ জানে না। সো গো ফর সামথিং যেটা আপনি পছন্দ করেন, জাস্ট ডু দ্যাট দ্য বেস্ট অফ ইউর অ্যাবিলিটি। নেক্সট যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে শ্যাল আই গো ফর পার্সোনাল চয়েস অর আদার্স সাজেশনস ফর থিসিস অর মেজর সিলেকশন। এখন আম প্রিটি শিওর আপনারা আবার এইচএসসির পয়েন্টে যদি আসি যে আপনারা হয়তো অনেকে সাবজেক্ট সিলেকশন করেছিলেন ফ্যামিলি প্রেশারে, বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের প্রেশারে, এবং শেষ পর্যন্ত ওই সাবজেক্টটা পছন্দ করেননি। দিস ইজ ইউর চান্স অফ অ্যাকচুয়ালি বিকামিং ওয়ান উইথ ইউর সেলফ, যে আপনি আসলে যেটা চাচ্ছেন ওটা করতে পারেন। এখানেও যদি আপনারা আপনার থিসিস আপনার গ্র্যাজুয়েট স্টাডিতে কী ফোকাস করবেন সেটা যদি কারোটা শুনে করেন, শেষ পর্যন্ত আপনার এসওপিতে সেটা রিফ্লেক্টেড হবে স্টেটমেন্ট অফ পারপাসে, বোঝা যাবে যে আপনি আসলে হতে চাচ্ছেন না। ইট ডাজ শো আপনার প্যাশনটা। স্টেটমেন্ট অফ পারপাস মানে আমরা হতে ভাবি যে এমনি একটা রচনা লেখা দেওয়া হয়, মোটেই না। অনেক সময় স্টেটমেন্ট অফ পারপাসটা অনেক ইম্পর্টেন্ট হয় এটা জানার জন্য, ওয়েদার ইউ আর রিয়েলি প্যাশনেট অ্যাবাউট রিসার্চেস। সো ফর থিসিস টপিক গো ফর সামথিং যেটা আপনি অ্যাকচুয়ালি প্যাশনেট অ্যাবাউট। ডেফিনেটলি অন্যদের কথা শুনবেন, বাট ইফ ইট ইজ সামথিং দ্যাট ইউ ওয়ান্ট এবং আপনি জানেন যে আপনি অনেক এফার্ট দিতে পারবেন, গো ফর দ্যাট রাদার দেন আদার পিপলস সাজেশনস। নেক্সট কোয়েশ্চেন যেটা আমরা পাই, ইজ ইট নেসেসারি টু ডু আ থিসিস আন্ডার আ ফ্যাকাল্টি অনলি? ইয়েস, ইউ নিড আ ফ্যাকাল্টি মেম্বার যে সাইন করবে। অনেক সময় যেটা হয় যে তাহলে কি ওনাকে পিএইচডি ডিগ্রিধারী হতে হবে কিনা, কারণ আমরা জানি বাংলাদেশে হয়তো অনেক ইউনিভার্সিটিতে আপনার থিসিস সুপারভাইজার যিনি উনি হয়তো পিএইচডি হোল্ডার না। দ্যাট ইজ নট আ প্রবলেম। আপনার ইউনিভার্সিটি যদি ওটা অ্যালাউ করে, দ্যাট ইজ নট ইউর হেডেক, আপনার থিসিস হয়ে যাবে অ্যান্ড দ্যাট ইজ ফাইন। ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। নেক্সট যে কোয়েশ্চেনটা, হাউ ক্যান আই পাবলিশ মাই থিসিস, এটা নিয়ে অ্যাকচুয়ালি আমাদের অলরেডি একটা ভিডিও আছে, সো আমি ওটা নিয়ে এখানে পক না করি, ওটা আপনারা দেখে নিন। ফার্দার কোয়েশ্চেন্স, ক্যান আই পাবলিশ মাই থিসিস উইদাউট আ ফ্যাকাল্টি? ভেরি গুড কোয়েশ্চেন। অবশ্যই পারবেন, বাট যেটা বললাম যেহেতু আপনার ফ্যাকাল্টি মেম্বাররা একজন থাকতে হয় আপনার থিসিসে, এটা হচ্ছে এটাকে অ্যাকাডেমিক প্রপার্টি বলে বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি বলে। সরি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি আমরা আসলে দাম দেই না, ভাবি যে এটা তো কপি পেস্ট করে এমনি মারা যায়, বাট নো, ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইজ সামথিং যেটা জিজ্ঞেস করতে হবে আপনার বিফোর ইউ পাবলিশ ইউর থিসিস অন ইউর ওন। আপনার প্রফেসরকে ইমেল দেবেন যে ডিয়ার প্রফেসর আমি চাচ্ছি পাবলিশ করতে, ইজ ইট ওকে, আর ইউ ওকে উইথ ইট? প্রফেসর যদি চায় আপনার সাথে থাকতে অবশ্যই থাকবে, আপনার ভালো হলো। না থাকলে আপনি নিজে থেকে পাবলিশ করতে পারছেন, বাট পারমিশন নেবেন। ইট ইজ নট নেসেসারি, আপনি পাবলিশ করতে পারবেন, বাট পারমিশন নিতে হবে। যেমন আমরা চীনা বাদাম খাওয়ার সময় মামা 100 গ্রাম বাদাম দিয়েন, তারপর সুন্দর মতো 50 গ্রাম খায় ফেলালাম, ওইটা 50 গ্রাম তো থেফট। ইউ ক্যান ডু দ্যাট, ইউ হ্যাভ টু আস্ক হিজ পারমিশন। আচ্ছা ঠিক আছে 150 গ্রাম নিছি, আপনার কাছে খাওয়া যাই 50 গ্রাম, বাকি 100 গ্রাম বাসায় গিয়ে খাবো, ফাইন, দ্যাট মেক সেন্স, বাট ডেফিনেটলি জিজ্ঞেস করবেন। নেক্সট এটা আমাদের কোয়েশ্চেন, মাই ইউনিভার্সিটি ডাজ নট হ্যাভ আ থিসিস প্রোগ্রাম, হোয়াট ডু আই ডু? এখানে অবশ্যই ইট ইজ আনফর্চুনেট অনেক ইউনিভার্সিটিতে থাকে না, বাট স্টিল দ্যাট ইজ নট দ্য এন্ড অফ দ্য রোড, কারণ থিসিস আর রিসার্চ পেপার পাবলিকেশনটা ডিফারেন্ট। থিসিস না থাকলেও ইউ ক্যান পাবলিশ দ্যাট পেপার, এবং সেটার জন্য অ্যাকচুয়ালি আমাদের ভিডিওটা অবশ্যই দেখবেন। অ্যান্ড এটা এতই বড় একটা সমস্যা, তাই জন্য আমরা উই হ্যাভ স্টার্টেড ক্লাসেস আবর্তন প্ল্যাটফর্মে, আপনার সেটার লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেখতে পারবেন। সেখানে ডেডিকেটেডভাবে আপনাদের কিভাবে থিসিস করা যায় এবং থিসিস ছাড়াও নিজেরা রিসার্চ করে একসাথে মিলে কিভাবে আপনারা রিসার্চ যেই সাবজেক্টই হন না কেন, ইঞ্জিনিয়ারিং হোক, সায়েন্স হোক, বিজনেস হোক, মেডিকেল হোক, যে কোনো লাইনে আমাদের অলরেডি যারা 4-5টা করে পাবলিকেশন করে রেখেছে ব্যাচেলার সময় থেকেই নিজেরাই, তারা আপনাদেরকে গাইড করবে স্টেপ বাই স্টেপ থ্রু দ্য প্রসেস, এক একটা ডিটেইল ক্লাস নিয়ে কীভাবে লিখতে হয়, কীভাবে টপিক সিলেক্ট করতে হয়, কোন কোন ভুল আমরা করেছি যেটা আপনারা করবেন না, এটা নিয়ে ডিটেইল ক্লাস আপনারা ওখানে পেয়ে যাবেন। আশা করি সেটা যদি আপনারা করেন এই সমস্যাটা আপনারা ফেস করবেন না। আমাদের থিসিস 101 রিলেটেড ভিডিও আজকে এতটুকুই। সাবাস ফাঁকিবাজের পক্ষ থেকে আমি ওয়াসিক আমিন আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে।